চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত, আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠের সঙ্গে আছে আমি জুবাইর আহমেদ। শুরুতে এক নজরে দেখে নেব ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ খবরাখবর। নির্বাচন আয়োজন নিয়ে চতুর্মুখী অবস্থানের মাঝে আটকে আছে দেশে প্রায় অর্ধশত ফেডারেশন। 27 ফেডারেশনে অ্যাডহক কমিটিকে দায়িত্ব দেওয়া হলো, তাদের কাছে নির্বাচন চ্যালেঞ্জিং। এনএসসি বলছে 3 মাসে নির্বাচন সম্ভব। অন্যদিকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর ভাষ্য, পিছিয়ে যেতে পারে নির্বাচন প্রক্রিয়া। ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছে আবাহনী। আসন্ন মৌসুমে অংশ নিতে আর বাধা থাকছে না ধানমন্ডির ক্লাবটি। তবে এখনো 10 নিষেধাজ্ঞা আছে বসুন্ধরা কিংসে। ক্লাব নিবন্ধনের সময় বাড়িয়েছে বাফুফে। বাতিল হয়েছে চ্যালেঞ্জ কাপ। এবং বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে দল পরিবর্তন করেছে অস্ট্রেলিয়া। ওপেনার জ্যাক ওয়েদারাল্ডের বদলে স্কোয়াডে এসেছেন ম্যাট ট্রেনশো। আরেকবার নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন মার্নাস ল্যাবুশেন। ম্যাকে টেস্টের প্রথম দিনের সকল টিকিট বিক্রি। দরজায় করা নাচ্ছে বাংলাদেশ ফুটবলের নতুন আরেকটা মৌসুম। 21 আগস্টে চ্যালেঞ্জ কাপ দিয়ে মাঠে গড়ানোর কথা ছিল নতুন মৌসুমের। তবে শেষ মুহূর্তে গতকালই জানানো হয়েছে চ্যালেঞ্জ কাপ হচ্ছে না। ফিফার নিষেধাজ্ঞার কারণে আবাহনী বসুন্ধরার অংশগ্রহণ যখন অনিশ্চিত, তখন চ্যালেঞ্জ কাপটা পিছিয়ে দেওয়া হয়েছে। তবে সূচি ঘোষণা হয়নি এখনো, যদিও 28 তারিখ থেকে লিগ শুরু। ফুটবলের নতুন মৌসুমের শুরুতেই গলদ। ফুটবলের গোড়ায় গলদ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আজকে আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। মামুন ভাই, আপনাকে স্বাগত স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। মামুন ভাই, আপনি জাস্ট গত বছরই অবসর নিয়েছেন। একটা লিগ শুরুর আগে, আমি সবার আগে সবকিছু আলাপ করে আমি একটা জিনিস জানতে চাই। একটা লিগ শুরুর আগে যখন একজন পেশাদার প্লেয়ার যখন চুক্তি সাইন করেন একটা ক্লাবের সঙ্গে, আমি নেক্সট মৌসুম খেলবো, লিগ শুরুর আগে অ্যাকচুয়ালি আপনাদের প্লেয়ারদের মধ্যে তাড়নাটা কেমন থাকতো? একটা লম্বা ব্রেকের পর, 3-4 মাসের ব্রেকের পর যখন মাঠে নামবেন, আমি নেক্সট সপ্তাহে মাঠে নামবো, আমি 3 দিন পর মাঠে নামবো, 4 দিন পরে, সেই সময় প্লেয়ারদের অ্যাকচুয়ালি ফিলিংসটা কেমন হয়? সর্বপ্রথম আমি এই ইয়ারেই অবসর নিয়েছি আপনার মে মাসের 1 তারিখ। বাট সিজন আপনি যদি ধরেন নেক্সট সিজন আসলে এটা তার আগের সিজনে। মেন জিনিস, আমরা যখন দলবদল আসে তখন দেখেন বাংলাদেশের ফুটবলের বিগত 2-3 বছরের দলবদলটা কিন্তু আসলে আমি মনে করি যে ভালো সাইড দিক না। যে আপনি প্লেয়ারদের, একটা প্লেয়ার ভালো প্ল্যাটফর্মে যাওয়ার জন্য, ভালো পারফরমেন্স করার জন্য, ভালো জায়গায় যাওয়ার জন্য যতটুকু ফাইন্যান্সিয়ালি সাপোর্ট, যতটুকু কষ্ট করতে হয়, কেন আপনি বেটার পারফরমেন্স এই ইয়ারে করবেন ন্যাশনাল টিমে খেলার জন্য? যারা ন্যাশনাল টিমে খেলে তারা ন্যাশনাল টিমে থাকার জন্য, এবং এশিয়ান গেমস বলেন, এশিয়ান কাপ বলেন, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই বলেন, সাব ফুটবল বলেন, এই যে ইন্টারন্যাশনাল ম্যাচে ভালো খেলার জন্য যখনই আপনার ওই জায়গাটুকুতে দলবদলটা সুন্দর হবে না, তখন কিন্তু আপনার ওই টার্গেটটা ওই জায়গাটুকুতে আপনি যেতে পারবেন না। বিগত 2-3টা দলবদল যদি আপনি দেখেন 24-এর পর থেকে আসলে ক্লাবগুলির ফাইন্যান্সিয়ালি প্রবলেম থেকে যায়। ক্লাবগুলি ভালো পেমেন্ট প্লেয়ারদের করতে পারতেছে না। যা করছে আসলে আমরা যারা প্লেয়ার, আমাদের প্রফেশন, যখন আমরা প্রফেশনাল রিজমটা মেনটেন করার জন্য প্রফেশনালি ফুটবলটা বেছে নিয়েছি, তাহলে আমাদের তো আমরা চিন্তা করবো এবছর ভালো ফুটবল খেললে সামনের বছর মাসবে আমি ভালো অ্যামাউন্ট টাকা পাবো, বা আমি ন্যাশনাল টিমে কল পাবো। এই যে দল বদলের আগে একটা চিন্তা ভাবনা, এবং নিজের কোন দলে আপনি যাবেন, কোন দলটাকে আপনি সিলেক্ট করবেন, কোন দলে আপনি খেলতে পারবেন, সব কিছু মিলে আসলে প্লেয়ারদের অনেক কিছু চিন্তার ইস্যু আছে। কোন টিমে সাইন করলে তার জন্য বেটার হবে, কোন কোচিং স্টাফের তাকে পছন্দ, আন্ডারে খেললে তার ইমপ্রুভমেন্ট হবে, সবকিছু এখানে টাকা পয়সা, আপনার মেন্টালি স্যাটিসফ্যাকশন, ফিটনেসের, আপনি কোন ক্লাবের সবচেয়ে সুযোগ সুবিধা বেশি, সবকিছু মিলে এই ধরনের চিন্তা ভাবনা করার পর একটা প্লেয়ার একটা ক্লাবে সাইন করার পর সে তার বেস্টটা দেওয়ার ট্রাই করে। তখন ইনজুরি আসে, আপ অ্যান্ড ডাউন আসে, ক্লাবের হেল্প আসে, সহযোগিতা, কোচিং স্টাফের, অনেক প্লেয়াররা তো কোচিং স্টাফের সহযোগিতাও পায় না, আবার অনেক প্লেয়ার কোচিং স্টাফের সহযোগিতা পায় তারা কাম ব্যাক করার জন্য। আমি মনে করি একটা বিগ চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় যে আপনি দলবদল আগে শুধু সাইনটা না, এটা একটা বিগ চ্যালেঞ্জ। 1 ইয়ারের আপনার পারফরমেন্স আপনাকে নেক্সট ইয়ারে সাইন করানোর জন্য আপনাকে ওই জায়গাটুকুতে যেতে হবে, তাহলে আপনার টার্গেটটা অনেক বড়। আপনি ফার্স্ট টার্গেট, এটা প্লেয়ারদের চ্যালেঞ্জ, নট ক্লাব বা অন্য ক্লাবগুলি তো নেয়, নেবার পর ক্লাবরা চ্যাম্পিয়নশিপ
কে চ্যাম্পিয়নশিপ অর্জনের জন্য টিম করে, কে 2 নাম্বার, কে 3 নাম্বার, এটা আপনারা একটা সময় এসে জানতে পারেন যে আসলে শিরোপার জন্য কারা করে। শিরোপার জন্য 2 থেকে 3টা দলই শিরোপার জন্য চ্যাম্পিয়ন দল করে। এখন যদি আপনি চিন্তা করে দেখেন, বসুন্ধরা, আবাহনী, মডার্ন শিরোপা পাওয়ার জন্য টিম করে, আর অন্যরা ওই জায়গাটুকুতে ফাইট দেওয়ার জন্য আসার জন্য 1, 2, 3-এ ঢোকার জন্যই কিন্তু টিম করে, যে না 5, 6, 7 একটা ভালো জায়গায় মেনটেন করার জন্য। কারণ আমাদের ফ্যাসিলিটিস তো ওই জায়গায় নাই, নিজস্ব মাঠ নাই, খুব কম ক্লাবেরই নিজস্ব মাঠ আছে, খুব কম ক্লাবেরই নিজস্ব স্টেডিয়াম আছে, এবং হোম অ্যান্ড ওয়েতে খেলা হয়। সব কিছু মিলে আপনাকে একটা বিশাল বড় প্রবলেম আপনাকে ফেস করতে হয়। ওই জায়গা থেকে যদি আমরা প্রফেশনালিজম বলে, আমি বলবো যে হাফ প্রফেশনালিজম আমাদের ফুল প্রফেশনালিজম না। হাফ প্রফেশনালিজমে আমাদের ক্লাবগুলির প্রবলেম থাকে, ফাইন্যান্সিয়ালি প্রবলেম থাকে, সব কিছু প্রবলেম আপনাকে ফেস করতে হয়। এখন আপনি যখন এই বেশিরভাগ এই দল বদলের আগে যখন আপনি শুনবেন আপনার লিগের 2টা বেস্ট টিম নিষেধাজ্ঞা আছে, তাদের ওখান থেকে এসে নিষেধাজ্ঞা শেষ করে তাদের লিগে স্টার্ট করতে হবে, তাইলে আপনার মিনিমাম 25-50টা প্লেয়ারের কোচিং স্টাফ সহ আপনার 60 জনের অবস্থা চিন্তা করে দেখেন, তারা এখনো ঝুলন্ত অবস্থায় আছে। 60টা প্লেয়ার, অফিসিয়াল কোচিং স্টাফ সহ তারা খেলতে পারবে বা তারা ওই পেমেন্টটা পাবে? এখন বাংলাদেশ লিগের সবচেয়ে টপ 2টা টিম, চ্যাম্পিয়ন রানার্স আপ টিম, তাদের প্রবলেমগুলি ফেস করতে হচ্ছে। এখন ওখানে আমি মনে করি ওই জায়গাটুকুতে যদি রিকভার করা হয়, আমাদের প্লেয়ারদের জন্য ভালো, আমাদের ডোমেস্টিক লিগের জন্য ভালো। আমি আমার টেকনিক্যাল টিমের কাছে যে ডেটাগুলো আছে বাংলাদেশ ফুটবলের বর্তমান শিডিউলে, সেই ডেটাটা আমি একটা প্রেজেন্ট করতে হলো, কিন্তু তারা ইনশাল্লাহ নিশ্চয়ই ডেটাটা নিয়ে আসবেন খুব দ্রুত। এবং এর মাঝে আমরা যে জায়গাটা যাচ্ছি, মৌসুম শুরুর আগে ফুটবলে মহাবিপর্যয়, যেটা নিয়ে অ্যাকচুয়ালি আমরা আজকের গোড়ায় গলদের আলাপটা করতে চাচ্ছি, 2 ক্লাবকে কি বাড়তি সুবিধা দিচ্ছে বাফুফে, এটা হচ্ছে সবচেয়ে বড় আলোচনা পয়েন্ট। আনুষ্ঠানিক ক্যাম্প শুরু করেছে কেবল সিটি ক্লাব এবং ফর্টিস এফসি, পুলিশও করেছে। ফর্টিস এফসি এবং পুলিশ যেহেতু এফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ ছিল, সেহেতু তারা ক্যাম্পটা করেছে। এর বাইরে সিটি ক্লাবের আমরা দৌড়ঝাঁপ দেখেছি। লিগ শুরুর সময় ঘনিয়ে এলো, কোচের নাম ঘোষণা করেনি মোহামেডান। খুব জাঁকজমকপূর্ণভাবে তারা টিম করেছে, কিন্তু এখনো কোচের নাম ঘোষণা করেনি। আশা করা হচ্ছে আজ বিকেল নাগাদ সেটার কোচের নাম আসতে পারে, কিন্তু সেটাও কোচের টাইম, নাম অ্যানাউন্সের জন্য কতটা আদর্শ সময়, সেটা একটা দেখার বিষয়। সোমবার রাতে, গতকাল রাতেই ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছে ঐতিহ্যবাহী আবাহনী। বসুন্ধরা কিংসের নামের পাশে এখনো 10 নিষেধাজ্ঞা। এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় মামুনুল ভাই, লিগের পূর্ণাঙ্গ সূচি এখন পর্যন্ত ফুটবল ফেডারেশন ঘোষণা করতে পারেনি, এবং বাফুফের এই কার্যক্রম 2টো ক্লাবের জন্য অপেক্ষা করতে থাকা, শিডিউল না দেয়া, এটাতে অন্যান্য বেশ কিছু ক্লাবের কর্মকর্তার সঙ্গে আমাদের কথা হয়েছে, তারাও বেশ অসন্তোষ প্রকাশ করেছেন। একটা করে যদি আসতে চাই, মোহামেডানের এই সিচুয়েশনটাকে কিভাবে বলবেন? সবকিছু রেডি, কোচের নাম ঘোষণা করেনি, এখন 28 তারিখ যদি লিগ শুরু হয়, তাদের হাতে খুব একটা প্রস্তুতির সময় নেই। নতুন কোচ আসবেন, 8-9 দিন প্র্যাকটিস করবেন, এটা কি? দেখেন, আমার মনে হয় না 28 তারিখ লিগ শুরু হবে। আপনি যেভাবে জিনিসটা ধরলেন যে 28 তারিখ একটা ডেট দেওয়া হলো, বাফুফে কিন্তু 28 তারিখ ডেট দিয়েছে। 28 তারিখ লিগ শুরু হবে না। 28 তারিখ যদি লিগ শুরু হতো, আপনার 1 মাস আগে থেকে প্রত্যেকটা ক্লাব ট্রেনিং সেশন স্টার্ট করতে 1 মাস আগে থেকে আপনাকে এটা, কারণ একটা আপনার যদি কন্ডিশনিং ট্রেনিং না করে আপনি ডাইরেক্ট যদি ম্যাচ খেলেন, তাহলে এটাকে তো প্রফেশনালিজম বলেন। আমাদের লাস্ট ইয়ার বলেন, তার আগের ইয়ার বলেন, যখন থেকে আপনার লিগের ডেট হয়, তখন 1 মাস আগে থেকে কিন্তু প্রত্যেকটা টিমের ট্রেনিং সেশন শুরু হয়। তাহলে 28 তারিখটা এখনো বাফুফের অনলি টাইম, এটা একদম আমার মনে হয় না নির্দিষ্ট টাইম। কারণ আপনি একটু আগে বললেন মডার্নের কোচিং স্টাফে আসে নাই, 3টা ক্লাব অনলি ট্রেনিং শুরু করেছে, 2টা এফসি কাপের জন্য, আর একটা নিজেরা তাদের লিগের জন্য প্রস্তুত হওয়া সিটি ক্লাব। আর অন্য ক্লাবের কোনো, আপনার আবাহনী অলরেডি এখন নিষেধাজ্ঞা হচ্ছে, আই থিঙ্ক আবাহনী স্টার্ট করবে। বসুন্ধরা তাদের 10টা নিষেধাজ্ঞার জন্য ফাইট করছে, এবং এটা টাইম বিএফএফ স্বাভাবিক হেল্প করতে হবে আপনাকে। এখানে আপনি একজন ক্লাব হয়ে যদি আপনি ফেডারেশনের প্রতি যদি নাকচ হন, তাহলে আপনি আপনার টিম, লিগের সবচেয়ে বেস্ট টিমকে আপনি খেলাতে না পারলে এটা তো আপনার ব্যর্থতা। এটা তো একটা সৌন্দর্য সম্পর্ক থেকেই হওয়া উচিত। এখানে বসুন্ধরার পাশে আপনাকে দাঁড়ানো উচিত, কারণ বসুন্ধরার প্রবলেমগুলি যখন স্টার্ট হয়েছে, বিএফএফ হেল্প না করলে তো সম্ভব না। সব কিছু মিলে প্রত্যেকটা ক্লাবেরই এই ধরনের সমস্যা থাকে, সমস্যার পাশে বিএফএফ দাঁড়ানো উচিত। এখন কারা নাখোঁজ, কারা আসলে যারা নাখোঁজ, তারা কি এখন স্টার্ট করছে ক্যাম্প, এটা আপনার দেখতে হবে। এটা আসলে পয়েন্ট, ওই জায়গাটাই ভিউ মেন জিনিস। যারা বলতেছে তারাই তো স্টার্ট করে নাই, এখন স্টার্ট করা উচিত 1 মাস আগে বা 1.5 মাস আগে। তাদের ভাষ্য হচ্ছে বাফুফে যেহেতু সূচি দিচ্ছে না, আমরা তাই এটা স্টার্ট করছি না। এটা কি কোনো অজুহাত হতে পারে? না, এগুলো কোনো অজুহাত না। বাফুফে তো আসলে, আপনি যদি ওই জায়গায় থাকেন, চেয়ারম্যান থাকেন, আপনি চাবেন আপনার লিগের ওয়ান অফ দ্য বেস্ট 2টা টিমের প্রবলেমগুলো আপনি সলভ করে লিগটা স্টার্ট করা। আপনি যদি পুরো হিসাবে যদি চিন্তা করে দেখেন, দল বদলের কোনো
এই মডার্ন ছাড়া ঢোলবাজনা ছাড়া অন্য কোনো ক্লাবের দলবদল ওইভাবে হয় নাই, এবং দলবদলের কোনো আমেজ বা আমেজটা আপনি পাচ্ছেন না। জাস্ট ডেটটা দিয়ে আসছে যে এত তারিখ লিগ শুরু হবে, দলবদলের কোনো আপনার ডেট, লাস্ট ডেট বা দলবদল, এই ক্লাব দলবদল করেছে ওই দল, এখনো ফিক্স কিছু হয়নি। তাই আপনাকে টার্গেট নিতে হবে, এখনো ক্লাবগুলি গুছায় উঠতে পারে নাই। ক্লাবগুলি গুছাবে, আই থিঙ্ক লিগ পিছাবে, ধরেন 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পিছাবে, এর মধ্যে ক্লাবগুলি আসবে, ক্লাবগুলি ট্রেনিং স্টার্ট করবে, দেন আই থিঙ্ক একটা দলবদল, একটা আমেজটা তৈরি হবে। আপনারা যাবেন, সাংবাদিকরা যাবে, ক্লাবগুলির অবস্থান কি, কার কি টার্গেট, লিগ সিজনে তাদের অবস্থান কি, প্লেয়ারদের কি অবস্থান, এরপরই তো জানতে পারবেন। এখনই তো আপনি জানতে পারেন না 3টা ক্লাব ছাড়া। তাহলে আমি মনে করি যে এটা আসলে অজুহাত, যে অজুহাতটা আপনার ক্লাবগুলি বলতেছে তারা আগে স্টার্ট করুক, দেন অজুহাত বলুক যে আমরা 1 মাস ট্রেনিং করছি, দেন বিএফএফ আপনার ডেট দেন। শুধু আমরা আসলে দোষ দিতে পছন্দ করি, পাশে দাঁড়িয়ে ফুটবলটাকে সুন্দর করে টুর্নামেন্টটা, লিগটাকে আরও বেশি জাঁকজমক করতে কিন্তু সহযোগিতা করি না। আমি মনে করি যে এই জায়গাগুলিতে লিগটা স্ট্রং করার জন্য যেমন দরকার একটা ডিসিপ্লিন, তেমন ক্লাবের সাপোর্ট, সব কিছু মিলে যদি বিএফএফকে সাপোর্ট করতে পারে। আর হলো মাঠগুলির ইম্পর্টেন্ট হলো প্রত্যেকটা হোম অ্যান্ড অ্যাওয়ে মাঠের বিএফএফ এর হস্তক্ষেপ খুবই ইম্পর্টেন্ট, এবং ক্লাবগুলির সহযোগিতা ইম্পর্টেন্ট। তাইলে আপনার লিগের মানটা এবং আপনারা যে খেলা দেখায়, লিগের যে সৌন্দর্যটা, প্লেয়াররা ইনজুরি কম এবং সৌন্দর্য ফুটবলটা সারা বাংলাদেশের মানুষ গ্যালারিতে বসে দেখতে পারবে, টিভিতে দেখতে পারবে। মামুন ভাই, এই জায়গাটা থেকে আমরা যদি আসতে চাই যে বসুন্ধরা কিংসের জন্য ওয়েট করছে, আবাহনের জন্য ওয়েট করছে, কিন্তু বাফুফেকে একটা সূচি অন্তত দিতে পারতো না যে ওকে তাহলে হয়তো বা, কারণ বাংলাদেশের যে ক্লাবেরগুলোর যে আর্থিক অবস্থা আপনি নিজেও বলছেন যে 24-এর পর থেকে অ্যাকচুয়ালি ক্লাবগুলো ফিনান্সিয়ালি সে স্ট্রাগল করছে। সো একটা সূচি যদি থাকতো তাহলে হয়তো বা অনেক ক্লাব বসতে পারতো, কারণ ক্লাবগুলো যে 1 মাস অনিশ্চয়তার মধ্যে ক্যাম্প চালাবে, সে আর্থিক ব্যবস্থা তো অনেক ক্লাবের ক্ষেত্রে থাকে না। দেখেন, ক্লাব বিএফএফকে আসলে রিয়েল আপনাকে জানতে হবে, বুঝতে হবে, কারো কথা না। আপনি বিএফএফকে আসলে বসুন্ধরা আবাহনীর জন্য ওয়েট করতেছে সেটা আপনাকে জানতে হবে, এটা এখন শিওর না। একটা ডেট আমাদের ক্লাব কর্তাদের যদিও ভাষ্য যে তারা ওটার জন্য ওয়েট করছে, আমাদের না, এটা ক্লাব পর্যায়ে তারা কি, তাইলে তারা নিজেরাই স্টার্ট করুক, দেন আপনি এই যারা বলছে, আমি বুঝতে পারছি কোন ক্লাবগুলি বলতে পারে, তারা আগে স্টার্ট করুক, স্টার্ট করে দেন দোষটা দেখ। আপনি বুঝতে পারছেন, ডেট তো একটা আছে, ডেটটা একটা দেওয়া। এটা আসলে বাংলাদেশের ফুটবলের লিগের, ডোমেস্টিক লিগের আমাদের যে উইন্ডোগুলি আসলে প্রপার ওয়েতে উইন্ডো হয় না। এখন ডেটগুলি ফিক্স থাকে না, খেলার সঙ্গে ন্যাশনাল টিমের খেলা, আদার্স খেলার সঙ্গে একটা হজবর অবস্থায় থাকে। 6 মাসের লিগ বা 7 মাসের লিগ, ওইটা 9-10 মাসে যায়। এটা তো একটা ক্লাবের জন্য প্রেশার। আমি মনে করি যে আসলে একটা সৌন্দর্য থাকা উচিত। প্রত্যেকটা বছরের আগে আপনি একটা ডোমেস্টিক লিগ স্টার্ট করার আগে আপনি ওগুলো একদম ভালোভাবে ঠিক করে ক্লাবগুলির প্রবলেম এত তারিখের মধ্যে সলভ হবে, এত তারিখের মধ্যে লিগ শেষ হবে। আমি এত তারিখে লিগ স্টার্ট করবো, বাট ক্লাবগুলির প্রবলেম এখনো সলভ করতে পারি না, লিগের জন্য স্টার্ট করতে হবে, তা এটা একটা বাধা হয়ে দাঁড়াইতে পারে। বাট আমি মনে করি এটা ক্লাবগুলির 2 মাস আগে একটা টাইম দেওয়া উচিত, 2 মাস আগে ক্লাবগুলির প্রবলেমগুলি সব সলভ করা উচিত, দেন 2 মাসের মধ্যে আপনার লিগের ডেট দেওয়া উচিত। যে ক্লাব ট্রেনিং স্টার্ট করবে তখন আর প্রবলেমটা আপনার মনে হয় না হওয়ার সম্ভাবনা থাকে। মামুন ভাই, যে জায়গাটা বলছিলেন যে আপনি যেটা বললেন, আপনি নিজে মাত্র খেলা ছেড়েছেন, এই জিনিসটা অ্যাকচুয়ালি কতটা এফেক্ট করে ফুটবলারদেরকে যখন একবার ডেট চেঞ্জ হচ্ছে, মাঝপথে হয়তো বা দল বদলের এই সিচুয়েশনগুলো, ডেটগুলো যখন চেঞ্জ হয়, আপনাদের উপর কি মেন্টাল ইফেক্ট পড়তো? দেখেন, যখন খেলা স্টার্ট হয় তখন একটা টিমের একটা টেম্পো থাকে, একটা সুন্দর একটা প্রত্যেকটা টিমের না, কিছু টিমের থাকে, মিডিয়াম সারি টিমগুলিতে জয়ের দিকে থাকে। যখন স্টপ হয় তখন কিন্তু ডাউন হতে শুরু করে। ট্রেনিং সেশনে একটা ক্লাবের প্ল্যান থাকে, ওই প্ল্যান থেকে কোচ সরে আসতে বাধ্য হয়, প্লেয়ারদের মধ্যে ফ্যাটিক আসে। এই যে ফাইটিং টেন্ডেন্সি, টুর্নামেন্টের যে আপনার লিগের যে 1, 2, 3-এর যে পজিশন, ওই পজিশনে আপ অ্যান্ড ডাউন হতে থাকে। ওই জায়গায় স্টপ হওয়াতে কিন্তু আপ অ্যান্ড ডাউন, ওই যে ফ্লোটা থাকে ওই ফ্লোটা স্টপ হয়ে যায়। আপনি যে মানুষ এত মনোযোগ দিয়ে খেলা দেখে, হঠাৎ দেখে 1 মাস বন্ধ, তাহলে আপনি ওই জায়গা থেকে তো আপনি সরে আসতেছেন। সব কিছু মিলে এটা একটা ফ্যাক্ট। আপনার পরে ইম্প্যাক্টটা প্লেয়ারদেরও পরে, একটা ক্লাবেরও পরে, কোচিংয়ের বেশিরভাগ কোচিং স্টাফদের পরে। তাদের একটা প্ল্যান থাকে, ওই প্ল্যানে যে তারা আসলে প্রবলেমটা ফেস করে, প্লেয়ারদের মধ্যে ফ্যাটিক আসে। সব কিছু মিলে এই জিনিসগুলো আসলে অনেক প্লেয়ারদের ভালো ফুটবল খেলাতে আসলে সমস্যা করে। আপনার যত লং জার্ভেশন হবে তত আপনার প্লেয়ারদের মধ্যে ফ্যাটিকটা বেশি। এর মধ্যে তো ফেড কাপ এবং অন্যান্য যে ঘরোয়া টুর্নামেন্টগুলো আছে সেগুলোরও একটা সূচি আছে, সেগুলো তো বোধ করি তখন আপনাদেরকে তখন বেশ টাফ টাইম পার করতে হতো। না, মেইন জিনিস হচ্ছিল আমরা একটা জিনিস আগে একটা স্টার্ট হতো, আগে ফেডারেশন কাপ শেষ হতো, লিগ স্টার্ট হতো, লিগ শেষের পর
বা লিগের মাঝখানে ইন্ডিপেন্ডেন্ট কাপ স্টার্ট Independent হবে। cup হতো। এই ধরনের যদি আপনার করা হয় যে ফেড কাপ স্টার্ট হবে, ফেড কাপ শেষ হবে, দেন লিগ স্টার্ট হবে, তখন ফেড কাপ লিগ এই জায়গাগুলিতে আসলে একটা টিমের টার্গেট থেকে সরে যায়। লিগের যারা ভালো করার টার্গেট থেকে তারা আবার ফেড কাপে যদি সেমিফাইনাল আসে, লিগ থেকে সরে ফেড কাপে সেমিফাইনাল ফাইনাল খেলার একটা জায়গায় চলে যায়। এই জায়গাগুলিতে আমার মনে হয় ক্ল্যাশ হয়, ক্লাবগুলির যে লক্ষ্য থাকে ওই লক্ষ্যতে একটু বাধা আসে। আমার মনে হয় যদি বিএফএফ যদি চিন্তা করে ফেড কাপটা আগে শেষ করে দিবে, ফেডারেশন কাপ চ্যাম্পিয়নটা আগে শেষ হবে, দেন লিগটা স্টার্ট করবে, লিগটা শেষ হলে ফার্স্ট লিগ শেষ হলে ইন্ডিপেন্ডেন্ট কাপ, মানে লিগের আগে একটা টিমের প্রস্তুতি যার যেটা দরকার ওইটা ফেডারেশন ওটা কাপে Fed তারা Cup-এ হয়ে প্রস্তুতি যাবে, নিয়ে হ্যাঁ। নেবে। ফার্স্ট লিগের পর সেকেন্ড লিগের যে একটা গ্যাপ থাকে ওই গ্যাপের একটু পরে ইন্ডিপেন্ডেন্ট কাপ স্টার্ট করে আপনি সেকেন্ড লিগে স্টার্ট করে দিবেন। তাইলে আপনার আমার মনে হয় না যে একটা ক্লাবের ওই জায়গার টার্গেটের জায়গা থেকে লিগের টার্গেটের জায়গা থেকে সরতে মানে আপনার সরে যাবে না। তার কারণ এই ধরনের ঘটনা ঘটে, আপনি ফেড কাপে ভালো করতেছেন, লিগে আপনি ভালো করতেছেন না, আপনি তখন অনেক রেলিগেশন বা 8 নাম্বার 9 নাম্বার টিম ফেড কাপে সেমিফাইনালে ওই যে পারফরমেন্সে একটা প্রবলেম আসে, ওই টার্গেট থেকে আমার মনে হয় যে স্টাডি ভাবেও উচিত। আমার ধারণা এটা হলে ভালো হয়। ফেড কাপ হলো একটা লিগের আগে একটা প্রস্তুতি ফেড কাপ, সবার একটা ফেড কাপ শেষ করে লিগটা স্টার্ট হবে এবং সেম সেকেন্ড লিগ স্টার্ট আগে ইন্ডিপেন্ডেন্ট কাপটা শেষ করে ফেলবে। তাহলে আই থিঙ্ক প্রবলেমটা ক্লাবের প্রতিও পড়ে না, আর প্লেয়ারদের এই পারফরমেন্সে আপ অ্যান্ড ডাউনটাও থাকবে না। মামুন ভাই, আপনি বেশ ইন্টারেস্টিং একটা কথা বললেন। তবে আমাদের যে আলোচনাটা করছি সেখানটা একটা বড় অংশ হয়ে যায় বসুন্ধরা কিংস। এই বসুন্ধরা কিংস অ্যাকচুয়ালি 10টা নিষেধাজ্ঞা আছে তাদের নামের পাশে, এবং তারা নিষেধাজ্ঞা থেকে কীভাবে উতরে উঠবে। এবং আমার কাছে যে জিনিসটা সবচেয়ে বড় আগ্রহের যে জায়গাটা হচ্ছে বসুন্ধরা কিংসকে ছাড়া একটা লিগ অ্যাকচুয়ালি কীভাবে এগোতে পারে, বা এটা অ্যাকচুয়ালি বাংলাদেশের জন্য কতটা ফুটবলে আঘাত করবে সেটা। তবে সেই আলাপটা আমরা অবশ্যই বিরতির পরেই করব, বিরতিতে যাওয়ার একটা সময় হয়ে আছে। এবং আমি বিরতির পর থেকে আসান জানতে চাইবো যে আবাহনী যদিও মুক্ত হয়ে গেছে, দল গোছানোটা অ্যাকচুয়ালি আবাহনীর জন্য কতটা চ্যালেঞ্জিং হতে পারে। আপনি আবাহনীতে ছিলেন, একবার লিগও জিতেছেন আবাহনীর সঙ্গে, সো আমি সেই আলাপটাই আসবো, তবে একটা বিরতির পর। এখন মাঠে নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরেই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন মাঠে। মৌসুম শুরুর আগে প্রাক মৌসুমের কথাবার্তায় আমাদের সঙ্গে আছেন 6 বারের বাংলাদেশের লিগ শিরোপা জয়ী এবং বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন মামুনুল ইসলাম। মামুন ভাই, আপনি 6 বারের লিগ জিতেছেন, তার মধ্যে একটা আবাহনীর জার্সিতে। সেই আবাহনী নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছে গতকালকে। আমরা যদিও ধরে নিচ্ছি 28 তারিখ থেকে যদি আরো 2টা সপ্তাহ পিছিয়ে যায়, তাহলে আবাহনীর হাতে মোটামুটি 3 সপ্তাহের মতো একটা টাইম আছে। আবাহনী বেশ ঐতিহ্যবাহী ক্লাব। এই ক্লাবটার জন্য 3 সপ্তাহের মধ্যে দল গোছানোটা কতটা চ্যালেঞ্জিং হতে পারে? না, আসলে চ্যালেঞ্জ তো থাকবে। যে কোনো দল যখন আপনি চ্যাম্পিয়নশিপ অর্জনের জন্য করবেন, তখন আপনাকে একটা বড় ধরনের একটা প্রবলেম ফেস করতে হবে। যে আপনি যদি দেখেন বসুন্ধরার অনেক প্লেয়ার মডার্ন নিয়ে নিয়েছে, মডার্ন আসলে শক্তিশালী টিম করে ফেলছে। এখন তার বাইরের প্লেয়ারগুলিকে বসুন্ধরা নেবে, আবাহনী নেবে। আবাহনীর কিন্তু টিম করাই আছে, আবাহনীর প্লেয়ার কিন্তু এখনো পর্যন্ত কেউ নেয় নাই, বসুন্ধরা নিতে পারে না, মডার্ন নিতে পারে না, নিলে বসুন্ধরা। আবাহনীর টিম করতে প্রবলেম হয় না, কারণ আবাহনী সবসময় তারা চ্যাম্পিয়ন ফাইট টিম করে। আপনার যতই খারাপ অবস্থা হোক তাদের চ্যাম্পিয়ন ফাইট। আপনার 24-এর পর থেকে দেখেন এখনো আবাহনী রানার্স আপ চ্যাম্পিয়নশিপের টিম করে যাচ্ছে। আবাহনী টিম করতে এত প্রবলেম হয় না, জাস্ট একটু সময় লাগে। সময়টা হচ্ছে কি, তাদের আসলে অত কিছু চেঞ্জ করে না। তাদের যে কোচ আপনার টিমে যারা প্লেয়ার থাকে তাদের পারফরমারদের তারা রেখে দেয়, 2-1 প্লেয়ার তারা ইন করে, ইয়ং প্লেয়ার অন্য টিমের পারফর্মাররা, এবং তাদের বেশিরভাগ প্লেয়ার তাদের নিজেরই থাকে। ধরেন 23 জনের মধ্যে 20 জনই তারা রেখে দেয়, 17 জনই তাদের মানে ঐতিহ্য থাকার যে সুবিধাটা তাদের প্রবলেমটা হয় না। আমি মনে করি না তাদের টিম করতে একটা জায়গায় প্রবলেম হবে, তাদের চ্যাম্পিয়ন ফাইট টিম করতে তাদের একটু ফেস করতে হবে। বাট ফরেন প্লেয়ার এনে তারা ওই চ্যাম্পিয়ন ফাইটার অ্যাভারেজটা করে দিতে পারবে। আবাহনীর জন্য প্রবলেম মনে হয় না। আবাহনীর কথা যখন বলছে, অবশ্যই বসুন্ধরা কিংসের কথা আছে। আমি বিরতির আগে আমরা বলছিলাম যে 10টা নিষেধাজ্ঞা যখন বসুন্ধরা কিংসের, এবং যারা রেনিং চ্যাম্পিয়ন যারা, তাদেরকে অ্যাকচুয়ালি বাফুফে যদিও সময় বাড়িয়েছে, আরও বেশ কিছুটা দিন পর্যন্ত তার বাফুফে সময় বাড়িয়েছে এই ক্লাবগুলোর রেজিস্ট্রেশনের জন্য। কতটা চ্যালেঞ্জিং বসুন্ধরার সামনে সময়টা, অ্যাকচুয়ালি কতটা চ্যালেঞ্জিং? মাসবি যত সময় যাবে বসুন্ধরার জন্য তত বেশি চ্যালেঞ্জ ফেস করতে হবে, কারণ একটা ডেট আছে, ডেটের পর তো আপনার একটা ডেট দিতে পারবেন না। ওই যে ডেটের পর একটা ডেট দিলেন, অনেক ক্লাব অবজেকশন দিচ্ছে, আপনাদের ফেডারেশনকে দিচ্ছে নাকি যায় না,
তারা নিজেরাও স্টার্ট করে নাই, তাহলে আপনাকে বুঝতে হবে একটা ডেট নিশ্চয় দিয়েছে, ওই ডেটের মধ্যে যদি আপনার এই সাসপেনশিপ তুলতে না পারে, এটা আসলে বাংলাদেশের ফুটবলের জন্য বড় ধাক্কা হবে। কারণ বসুন্ধরা বিগত 6 বছর ধরে বাংলাদেশের ফুটবলকে যে পরিমাণ আপনার ইনভেস্টমেন্ট বলেন, তারা যে পরিমাণ সাপোর্ট দিচ্ছে, এটা অন্য অন্য আসলে ক্লাবকে, কর্পোরেট ক্লাবগুলি দেওয়া ডিফিকাল্ট। যেমন এখন ফর্টিস দিচ্ছে, তাই আমি বলবো যে বসুন্ধরা নিজস্ব স্টেডিয়াম করেছে, যে স্টেডিয়ামে আপনার ইন্টারন্যাশনাল ম্যাচ, ন্যাশনাল স্টেডিয়ামের পর ম্যাচ যখন মাঠ ঠিক করতেছে ওই স্টেডিয়ামে সব খেলা হতো। তাহলে আপনাকে বুঝতে হবে যে আসলে বসুন্ধরার অতটুকু সাপোর্ট আপনাদের দিতে হবে। আর বসুন্ধরার যে প্রবলেমটা ফেস করতেছে, এটা 10টা নিষেধাজ্ঞা মানে অনেক বড় নিষেধাজ্ঞা। এটা আসলে আমরা চাই, আমরা যারা প্লেয়ার আছে তারা চাই যে বসুন্ধরা নিষেধাজ্ঞাটা উঠে বসুন্ধরা জানি লিগটা খেলতে পারে। এটা আসলে যদি বসুন্ধরা খেলতে পারে আমাদের প্লেয়ারদের জন্য বেনিফিটের হবে। বসুন্ধরাকে ছাড়া অ্যাকচুয়ালি বাংলাদেশ লিগের সিচুয়েশনটা কেমন হতে পারে? এটা কি অবশ্যই জৌলুস হবে, বিকজ বসুন্ধরা এখনো 6 জন প্লেয়ারকে রেখে দিয়েছে যারা ন্যাশনাল টিমের প্লেয়ার। সো বসুন্ধরাকে ছাড়া বাংলাদেশ লিগ যদি কোনো কারণে বসুন্ধরা নাই পারে, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি লিগটা কি রং হারাবে কিনা? না, আসলে আপনার যখন শক্তিশালী একটা টিম করবে না, থাকবে না, লাস্ট 5টা চ্যাম্পিয়ন, 6টার মধ্যে 5টা চ্যাম্পিয়ন, লিগ চ্যাম্পিয়ন টিম, তখন তো আপনাকে একটা প্রবলেম দিবে, একটা প্রবলেম ফেস আপনাকে করতে হবে, প্লেয়ারদের হোক, ক্লাবগুলির হোক। বাট আসলে এই জিনিসটা আমি এখনো মানে থাকবে না যদি চিন্তা করেন, লিগে তো একটা এফেক্ট আসবে, আপনার একটা বিশাল একটা এফেক্ট আসবে। তাই আমি মনে করি যে এফেক্টটা জানি না আসুক প্লেয়ারদের ক্ষেত্রে। এখন যে সিজন, ফুটবলারদের যে সিজন, আপনাদের একটু আগে বললাম যে তাদের যে ইনকাম সোর্সের একটা জায়গা যে স্টপ হয়ে আছে, বসুন্ধরা না থাকলে আবার স্টপ হবে, আবার পিছিয়ে যাবে অনেক দিক দিয়ে। আমরা বাংলাদেশের ফুটবলার অনেক পিছিয়ে যাবে, তখন ওই প্রফেশনালিজম থেকে সরে আসবে। এই ধরনের ক্লাব পেমেন্ট থেকে আদার্স পেমেন্ট, আগে ক্লাব পেমেন্ট অনেক ভালো ছিল, এখন ক্লাব পেমেন্ট একটু আগে বললাম আপনাকে যে ক্লাব পেমেন্ট এত বেশি না। একটা 9 মাস 10 মাস একটা প্লেয়ার আপনাকে সার্ভিস দিবে যে পরিমাণ টাকা, একটু আগে বললাম একটা ক্লাবের পুরো সিজনে ট্রেনিং করে আপনার শেষ করে 75,000 থেকে 1 লাখ টাকা দিয়েছে। এটা বেশ অমানবিক, 9 মাস একটা প্লেয়ার খেলবে, এটা কতটুকু মানে খারাপ জিনিস যে আপনার ওই প্লেয়ার তো তার বেনিফিটই পাচ্ছে না, না সে মাঠে ভালো পারফর্ম করতে পারছে, সে না মাঠে ভালো তাকে তার ডেভেলপ করার জন্য বেনিফিটার হচ্ছে বা ওই সুযোগটা পাচ্ছে, কোনো কিছুই পাচ্ছে না, উল্টা ওই প্লেয়ারটা ডিমোলাইজ হচ্ছে। তাই আমি মনে করি যে বসুন্ধরা থাকলে, বসুন্ধরা থাকাটা উচিত, বসুন্ধরা যত তাড়াতাড়ি ব্র্যান্ড সেরে লিগে থাকা উচিত। লিগে থাকলে আমি মনে করি যে বাংলাদেশের লিগটা আসলে জমজমাট হবে, কারণ বসুন্ধরা, আবাহনী, মডার্ন, ফর্টিস, রহমতগঞ্জ তারা স্ট্রং টিম করছে, এবং সিটি ক্লাবও আপনি বললেন, পুলিশও আছে। লিগ এবারে লিগ মানে লিগের এবারে লিগ আপনি অন্য ধরন দেখতে পাবেন, কারণ গত লিগের চ্যাম্পিয়ন রানার্স আপরা এফসি কাপ খেলতে পারে নাই, তার 3 নম্বর 4 নম্বর টিম এফসি কাপ খেলছে, অলরেডি ফর্টিস এফসি কোয়ালিফাই করেছে। পুলিশ ভালো ফুটবলই খেলেছে, 1-0 হারছে। আপনার সব কিছু মিলে আমি বলবো যে এবার লিগটা একটু জমজমাট দেখবেন। লিগের যে টাইটেল রেসটা যেটা বললেন, যে আপনি বলেন যে মোহামেডান, আবাহনী এবং বসুন্ধরা কিংস, এই 3টা টিমের যদি আমরা সিনারিওটা, ওভারঅল সিনারিওটা দেখি, 3টাতে কিন্তু প্রবলেমেটিক। মোহামেডানের কোচ নেই, বসুন্ধরা নিষেধাজ্ঞায়, আবাহনী জাস্ট নিষেধাজ্ঞা কাটিয়ে হচ্ছে, সে দল বদল এখন শেষ করতে পারেনি। এইটা অ্যাকচুয়ালি কি বার্তা দেয়? লিগের সবচেয়ে স্ট্রং 3টা টিম, তাদের মধ্যেই প্রবলেমের। আপনাকে তো এখনো পর্যন্ত আপনাকে বুঝতে হবে যে আমরা এখনো স্টার্ট, মানে লিগের যে আপনি স্টার্ট হবে, লিগের যে কন্ডিশনিং ট্রেনিং হবে, সবকিছু মিলে আপনি এখনো 2-3টা ক্লাব বাজে, আপনি তো নিজে বললেন 2টা এফসি কাপের জন্য আর একটা সিটি ক্লাব স্টার্ট করছে, আর কোনো ক্লাব এখন স্টার্ট করে না। তাইলে লিগের যে আমেজ বা লিগের যে একটা টার্গেট এখনো তৈরি হয় না, তাহলে লিগ কখন হবে? তাহলে কন্ডিশনিং ট্রেনিং কখন করবে টিম? একটা টিম কিভাবে রেডি হবে? এটার জন্য তো একটা সময় দিতে হবে। আই থিঙ্ক ওই সময়টুকু যদি পাই আপনার লিগটা, যেটা মডার্নের কোচ, আই থিঙ্ক আমি যতটুকু জানি মডার্নের ফরেন কোচ অলমোস্ট কনফার্ম আছে, তারা শুধু ডিক্লেয়ার দিবে। কনফার্ম একজনের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছিল, আমাদের এক্স ন্যাশনাল টিমের কোচ, আই থিঙ্ক উনি কনফার্ম হলে আই থিঙ্ক আপনার এটা শুনতে পাবেন। বাট ওইটা কোনো প্রবলেম না মডার্নের ব্যাপারে। বসুন্ধরার ব্যাপারে নিষেধাজ্ঞাটা প্রবলেম, এবং টিমটা তাদের গুছানো, 6টা ন্যাশনাল টিমের প্লেয়ার আছে, আরও ইয়ং প্লেয়ার আছে, ফরেন নিয়ে আসবে, সব কিছু মিলে তারা একটা টিমের গুড শেপ দাঁড় করায় নেবে। কারণ তাদের ওই জায়গাটুকুতে তারা ইমপ্রুভমেন্ট করার জন্য যা যা দরকার, তারা ওই জায়গাটুকুতে আমি মনে করি বসুন্ধরা এখন 1 নম্বরে আছে। আবাহনীর ক্ষেত্রটা তো আপনাকে বলেছি, এই আমার ক্যারিয়ারের স্টার্ট থেকে 2005 থেকে 2026 পর্যন্ত আবাহনী কিন্তু চ্যাম্পিয়ন টিমই করেছে।
আপনি কোনো সবসময় সময় 2 নাম্বার টিম ভাবে খেলে না। ওই আবানি টিম আমি 4 থেকে 5 বছর খেলছি, তারা চ্যাম্পিয়নের জন্যই খেলে, তারা কোনো সময় রানার্স আপের জন্য খেলে। তাদের একটা স্ট্রাকচার আছে এবং তাদের প্লেয়ারদের সঙ্গে অফিসিয়ালদের রিলেশনটা ভালো আছে। আই থিঙ্ক ওইটাও প্রবলেম হবে না। প্রবলেম হবে আপনার স্টার্টিংটা, এই যে কিছুক্ষণ আগে বললেন যে কখন টিম ট্রেনিং স্টার্ট হবে, কখন লিগ স্টার্ট হবে, কখন কন্ডিশনিং শুরু হবে। কন্ডিশনিং ট্রেনিং ছাড়া একটা ভালো টিম কোনো সময় ভালো রেজাল্ট বা ভালো ফুটবল খেলতে পারে না, তখন অনেক একটা গ্যাপ থেকে যাবে। যারা আগে স্টার্ট করবে তারা একটু সাপোর্ট, প্রথমে স্টার্টিংয়ে সাপোর্ট পাবে, আর যারা লেট স্টার্ট করবে তারা কামব্যাক করতে অনেক সময় লাগবে। তো এই ধরনের টিমকে আপনাকে সময় দিতে হবে এবং লিগ স্টার্টের আই থিঙ্ক ডেট যদি আপনার নেক্সট মান্থে যায়, তাহলে আপনাকে এই বসুন্ধরা, আবানি, মডার্ন সব টিমের একটা কন্ডিশনিং ট্রেনিং সুন্দরভাবে স্টার্ট হবে। আমি মনে করি তারা ওই লিগের যে আপনার স্ট্যান্ডার্ড, লিগের যে তাদের যে চিন্তা ভাবনা চ্যাম্পিয়নশিপের অর্জন, এখন কিন্তু 2টা না, এখন 3টা থেকে 4টা টিম চ্যাম্পিয়ন টিম করেছে। আই থিঙ্ক 40 চ্যাম্পিয়নশিপের জন্য ফাইট দিবে, এরকম একটা সাফল্যের পরে মাসবি ওই বললাম আপনার মেন্টালিটি এক জায়গায় চলে গেছে। লাস্ট লিগে আমরা ফর্টিজ এফসি তো রানার্স আপ হওয়ার, লাস্ট ম্যাচ যদি জিতো তাহলে আবানির সঙ্গে তাদের পয়েন্ট সমান হতো, গোল ব্যবধান, ইয়েলো কার্ড সব কিছু দেখে রানার্স আপ মানে আপনার ডিক্লেয়ার হতো। কিন্তু ম্যাচটা ড্র হওয়াতে রানার্স আপটা আবানি জিতাতে আবানি চলে গেছে। এখন ফাইটিং কিন্তু আপনাকে থাকতে হবে, কারণ লিগ হলো ভিন্ন ইস্যু, লিগ হলো লম্বা ইস্যু, লং টাইম নিয়ে 9 মাসের একটা প্ল্যান লাগে এবং 2টা টাইমে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা টিমের ফেস করতে হোম এন্ড অ্যাওয়ের একটা সুযোগ সুবিধা থাকে। সব কিছু হলে লিগ হলো ডিফারেন্স, বাট নকআউটগুলো আপনাকে ফেস তো করতে হবে। ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হতে হবে, ইন্ডিপেন্ডেন্ট কাপ যদি হয় ইন্ডিপেন্ডেন্ট কাপ। তা আমি মনে করি যে এগুলো আসলে একটা টিমকে রেডি হওয়ার জন্য সময় দেওয়া দরকার, তাইলে আপনি লিগটা সুন্দর হবে। মামুন ভাই, আমরা লিগের যখন কথা বলছি তখন একটা কথা বারবারই আসছিল কিন্তু আপনার কথার মধ্যে, যে স্টেডিয়াম, হোম এন্ড অ্যাওয়ে। আমরা লিগের মাঠগুলো আপনি খুব কাছ থেকে দেখেছেন, মাঠের দুরবস্থা যেমন দেখেছেন, মাঠের প্রাচুর্যতাও দেখেছেন, কিন্তু আমরা সেই মাঠগুলো নিয়ে আলাপ করব, কারণ মাঠ নিয়ে বিশেষ করে বর্ষা মৌসুম যেহেতু আসন্ন, বর্ষা মৌসুম চলে আসছে, শীতের পরে আবার বর্ষা মৌসুম থাকবেই। সো ওই সময়টা অ্যাকচুয়ালি মাঠের কি সিচুয়েশন আপনি দেখেছিলেন এবং মাঠগুলো নিয়ে অ্যাকচুয়ালি কি করা যেতে পারে, একজন এক্স প্লেয়ার হিসেবে আপনার কি ফিলোসফি, আপনার কি চিন্তাভাবনা, সেগুলো আমরা জানবো। তবে একটা বিরতির পর, একটা বিরতির সময় হয়ে গেছে, এখন মাঠে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পরেই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন মাঠে। বাংলাদেশ ফুটবলের মৌসুম যখন ঘনিয়ে আসছে, সেই ফুটবল মৌসুম নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সাবেক ফুটবলার মামুনুল ইসলাম। মামুনুল ভাই, আমরা বিরতির আগে একটা কথা বলছিলাম যে অ্যাকচুয়ালি লিগের কথা যখন আসে তখন মাঠের কথা আসে। মাঠ অ্যাকচুয়ালি কীরকম হবে, কোন কোন মাঠে খেলা হবে, সেটা নিয়ে অনেক ধরনের কথাবার্তা আসছে। সাফ ফুটবলের আগে কি জাতীয় স্টেডিয়ামে আমরা একবার লিগের খেলা দেখতে পাবো? আপনার কি বিলিভ করেন? হোম কে নিবে, হোম কাকে দেওয়া হবে? এক্ষেত্রে আবাহনী মোহামেডান দুই দলই চায় যে এই জাতীয় স্টেডিয়ামটা তাদের হোম থাকুক। ব্রাদার্সও চাবে, রহমতগঞ্জও চাবে। কাকে দিবেন আপনি? ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, আপনি এই স্টেডিয়ামে আপনি ফাইনাল, ফেডারেশন কাপ ফাইনাল বা ইন্ডিপেন্ডেন্ট কাপ ফাইনাল আপনাকে শেষ করতে পারবেন, যে কোনো বড় টুর্নামেন্টের ফাইনাল শেষ করতে মানে ইউজ করতে পারবেন। বাট আপনি আবাহনী মডার্ন যদি চাই, আবাহনী মডার্নকে দিল, ব্রাদার্স রহমতগঞ্জ চাইলে কি করবেন? তখন একটা ক্ল্যাশ তো আসবে, একটা ক্রাইসিস চলে আসবে। আপনার প্রবলেম তো আপনাকে ফেস করতে হবে। তাইলে আপনাকে ওই প্রবলেমটা ফেস করতে গেলে আপনাকে এই স্টেডিয়াম বাদে, ন্যাশনাল স্টেডিয়াম বাদে আপনার অন্যগুলি স্টেডিয়াম কি করা যায় ওইটা নিয়ে চিন্তা করতে হবে। এই অন্য স্টেডিয়ামের প্রসঙ্গটাতে মূলত আসার জন্য আমি কোশ্চেনটা করেছিলাম। অন্য স্টেডিয়ামগুলো কি সিচুয়েশন? আমি যদি ভুল না করে থাকি, গেল বছরের একটা ক্লিপ সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হলো এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড বেশ একটা নিন্দার ঝড় তোলে, যেখানে মোজাফফরফ মোহামেডানের প্লেয়ার, তিনি কর্নার কিক নিচ্ছে কিন্তু বল পানির কারণে যাচ্ছে না। এই ধরনের একটা লিগ সিস্টেম, প্রফেশনাল লিগ যার নাম, এখানে আসলে দুই ধরনের প্রবলেম ফেস করতে হয়। আমি তো আসলে ফর্টিজ এফসিতে ছিলাম, ফর্টিজ এফসি তো হোম গ্রাউন্ড বসুন্ধরা, এই জায়গায় কিন্তু হয় নাই। যখন ফর্টিজ এফসি অন্য মাঠে খেলতে যেত, অন্য স্টেডিয়ামে, ধরেন যার হোমে, তখন প্রবলেমটা বোঝা যেত যে তাদের ড্রেসিং রুম যদি দেখেন, ড্রেসিং রুমে এসি নেই। সবচেয়ে বড় ফ্যাক্ট, গরমে আপনি কি হইতে পারে, বাইরের হাওয়া বাতাস ঢুকে না, ফুল স্টপ, কারেন্ট চলে গেলে কি প্রবলেমটা আপনার ফেস করতে হচ্ছে। প্লাস আসেন মাঠে আপনার মাঠ ওই ধরনের আপ টু দ্য মার্ক না, যে ডোমেস্টিক লিগ আপনার প্রফেশনাল লিগের আপনার সবচেয়ে যতটুকুই দরকার ততটুক না। অনেক সময় মাঠে ঘাস কাটা থাকে না, অনেক সময় মাঠে রোলার থাকে না, অনেক সময় মাঠে পানি দেওয়া থাকে না, শক্ত থাকে। তো এই ধরনের প্রবলেম যখন আপনার ফেস করতে হবে, তখন করে আপনি ভালো ফুটবলটা খেলতে পারবেন না।
তাহলে এই মাঠটা কেন আপনার হোম, ধরেন আপনার হোম, আমি আপনার হোমে গেলাম খেলতে, এখন হোম আপনার, কিন্তু আপনি অপেক্ষা আছেন বিএফএফ কখন কাজ করে দিবে। বিএফএফ আর ক্লাবের এক ধরনের প্রবলেম ফেস এখানে হয়। ওকে, তা আপনি যখন হোম নেবেন তখন ওই পুরা, কারণ কোন হোমটা নিচ্ছেন, ধরেন মানিকগঞ্জকে আপনি নিয়েছেন, মানিকগঞ্জ স্টেডিয়ামে, ওখানে তো ডিএফএ আছে, ওকে, ওটা হস্তক্ষেপ করে ডিএফএ। মানিকগঞ্জ যদি ডিএফএ বা জেলা ক্রীড়া সংস্থা আপনাকে স্টেডিয়ামটা দেয়, তাহলে আপনাকে বুঝাই দেয় না, কিন্তু তারা তাদের আন্ডারে রাখছে, আপনি যাই শুধু ম্যাচটা খেলতেছেন, বাট মাঠের কন্ডিশন কিন্তু আপনি দেখতেছেন না। আপনি ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিলেন, বাট মাঠ ওইভাবে রেডি হলো না। প্রবলেমটা বুঝতে পারছেন? মানে এখানে একটা ত্রিমুখী সিচুয়েশন চলে আসছে যে ঝামেলা থাকে। বাফুফে হয়তো বা মাঠটা দিচ্ছে, কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদ বা জেলা ক্রীড়া সংস্থা যে আছে সে আবার মাঠটা ক্লাবকে বুঝিয়ে দিচ্ছে না। বুঝে দিচ্ছে যে একদিন আগে। ওকে, তাহলে মাঠে তো কাজ, আপনার তো মাঠ যখন আপনি প্রফেশনালিজম হবে, আপনাকে মাঠ 3 দিন আগে রেডি, 3 দিন থেকে ধরেন 3-4 দিন আগে থেকে রেডি করতে হবে। ওকে, কারণ কালকে ধরেন ম্যাচ, আপনি আজকে রেডি করলেন ভালোভাবে, হলো না। ওখানে দুইটা একটা স্টেডিয়ামে 2টা ক্লাব থাকে, আজকে আপনি খেললেন, কালকে ওই খেললো, তাহলে আপনাকে 4 দিন আগে মাঠ নিতে হবে, কিন্তু আপনি মাঠ পাচ্ছেন ম্যাচের 1 দিন আগে। মাঠের কি অবস্থা আপনি জানেনই না, ক্লাবগুলির কর্মকর্তাও জানে না, কারণ গেলে তো টাকা খরচ করতে হবে। মানে এই ধরনের জিনিসগুলি তো আসলে, এটা শুনতে খারাপ লাগবে, এটা আসলে ফ্যাক্ট, কেউ কিন্তু স্বীকার করবে না। আপনি যদি বলেন, জিজ্ঞেস করবেন, বিএফএফ এর উপর দিয়ে দেবে। আমি দেখছি, আমি মাঠের মধ্যে দেখছি যে বিএফএফ তো আমাদের এটা করে দেয় নাই। আপনার হোম আপনি কিভাবে করে নেবেন, বিএফএফ আপনাকে কি হেল্প করতে পারে, আপনি বিএফএফ এর সঙ্গে ডিসকাস করেন, বিএফএফ আপনাকে লজিস্টিক কি সুবিধাটা দিতে পারে। ওই যে মানিকগঞ্জ বলেন, আপনার কুমিল্লা বলেন, ওই প্রবলেম কুমিল্লায় হয়েছে, মাঠ দিয়ে দিচ্ছে কোন একটা পুণ্যমিলনী করতে, আপনার ইন্টারন্যাশনাল, আমরা প্রফেশনালিজমের লিগ খেলতেছে, একজনকে দিয়ে দিচ্ছে, এবং মাঝখানে ক্রিকেট পিচ। এই ধরনের জায়গাগুলিতে আপনাকে ফার্স্টে সলিউশন আসতে হবে, সমাধান আসতে হবে। ক্লাবগুলির সঙ্গে বিএফএফ এর ক্লিয়ার করতে হবে যে আমাকে আপনি যে ডিএফ এর আন্ডারে দিচ্ছেন, যে জেলা যে স্টেডিয়ামটা দিচ্ছেন, ওইটা আমাদের আন্ডারে চলবে, ওইটা ওই জেলার আন্ডারে চলবে না, যতটুকু মাঠ আমাদের থাকবে। এই যে পানি ওঠা, পানি নামা, আমরা প্রবাবলি পিছনের এই ওয়ালটা দেখতে পাচ্ছি বাংলাদেশের মাঠের বেহাল। এটা আসলে নট অনলি কুমিল্লার মাঠ, এটা আপনি বাংলাদেশের যে কোনো মাঠে দেখবেন, যখন প্রচুর বৃষ্টি আসবে তখন পানি জমবে, কারণ ড্রেনিং সিস্টেমটা ভালো না। তো ওই ড্রেনিং সিস্টেমটা করতে অনেক টাকা লাগে, এটা একটা ক্লাবের পক্ষে সম্ভব না। এটা ন্যাশনাল ক্রীড়া পরিষদ থেকে আপনাকে বাজেট করতে হবে, বিএফএফ আপনাকে সহযোগিতা করবে, দেন ওই ক্লাব আপনাকে ওই মাঠটা ওইভাবে ডিএফএ আপনাকে ক্লাবের উপর, এটা ক্লাবের দোষ দিয়ে লাভ নেই। এটা আসলে জেলা ন্যাশনাল, বেশ বড় জটিল, এটা একটা এনসিসি ন্যাশনাল ক্রীড়া পরিষদ থেকে এই বাজেটগুলি, মাঠের কাজগুলি হয়ে থাকে। তাই মাঠের কাজগুলি ন্যাশনাল ক্রীড়া পরিষদ থেকে আপনাকে বুঝে, বিএফএফ বুঝে নিলে, দেন ক্লাবগুলির কাছে আপনাকে দিলে, ওই কাজগুলি ন্যাশনাল ক্রীড়া পরিষদ করে দিবে। কারণ এগুলো তো প্রত্যেকটি স্টেডিয়াম তো ন্যাশনাল ক্রীড়া পরিষদের আন্ডারে, এটা লং প্রসেস। আপনাকে ওইটা শর্ট প্রসেস করতে গেলে আপনাকে এমন একটা মাঠ বেছে নিতে হবে, এমন কিছু স্টেডিয়াম ঢাকার আশেপাশে বেছে নিতে হবে, ক্লাবও ক্ষতিগ্রস্ত হবে না, ফুটবল ফেডারেশনের প্রেশার পড়বে না, এবং সরকারও আপনাকে সহযোগিতা করতে পারবে সব দিক দিয়ে। তখন যে জেলাকে দিবেন, সে জেলার সঙ্গে ক্লাবের মাঠটা ক্লাবেরই থাকবে, ক্লাবই সেটাকে পরিচালনা করবে। যদি এটা হয়, তাহলে আমি মনে করি যে মাঠ সুন্দর থাকতে পারে। যদি জেলা ক্রীড়া সংস্থার দায়িত্ব দেন, জেলা ক্রীড়া সংস্থাকে একদম বলে দেওয়া, 5 দিন আগে ওই ক্লাবকে মাঠ বুঝিয়ে দেওয়া। এখন জেলা ক্রীড়া সংস্থা আপনাকে লজিস্টিক সাপোর্ট কি দিতে পারে, ওয়াটার, ড্রেনেজ সিস্টেম, ড্রেসিং রুম, ওয়াটার, তারপর মাঠে ঘাস কাটা, এই লজিস্টিক্স, এই সাপোর্টগুলি তো আপনি ঢাকা থেকে নিতে পারবেন, ওই জায়গা থেকে ওই জায়গার সিটি কর্পোরেশন আপনাকে এই সাপোর্টগুলি দিতে পারবে জেলা ক্রীড়া সংস্থার মধ্যে। এবং ড্রেসিং রুমটা কিভাবে সুন্দর করে সাজিয়ে দেওয়া যায়, প্লেয়ারদের রেস্ট টাইমটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিসটা। ঢাকা থেকে যখন খেলতে যায় তখন 2 ঘন্টা 3 ঘন্টা আগে যায়, তখন ওই রেস্ট টাইমটা কিভাবে তারা ওখানে নিতে পারে, এই জিনিসগুলি যদি লিগের আগে এখন থেকে যদি আপনার কাজ করা শুরু হয়, আপনি এটার একটা ভালো প্রভাব পাবেন। যদি কাজ না করেন, স্টার্ট করার পর আপনি কাজ করেন, লিগ স্টার্ট করার পর যদি আপনি কাজ হন, এটা ফুলফিল হবে না, ওই হাফ থেকে গেল। আলটিমেটলি এইটা করে তো মামুন ভাই, যদি আমরা এখন প্রবাসী ফুটবলার আনছি, কিন্তু এই যে প্রবণতাগুলো, লিগের যে প্রবণতা, সেটা তো ন্যাশনাল টিমে ভালো প্লেয়ার প্রডিউস করাটাও একটা আটকে দেয়। স্বাভাবিক, আপনি যে ধরনের প্লেয়ার আমাদের দেশে বাইরে থেকে প্লেয়ার, হামজার মতো প্লেয়াররা আসতেছে, ওদের সঙ্গে আমাদের তাল মিলাতে গেলে আমাদের ওই যে এই অবকাঠামোগুলি আমরা পিছিয়ে পড়েছি। মামুন ভাই, আমরা যদি স্ট্রং থাকতো তাহলে আমরা অনেক দূরে এগিয়ে যেতাম। মামুন ভাই, আমরা অ্যাকচুয়ালি বাংলাদেশের ফুটবল নিয়ে যখন, বিশেষ করে লিগ নিয়ে যখন কথা বলি, তখন আমাদের অনেক কিছুই চোখে ভাসে। আপনি সেই স্বর্ণালী যুগের লাস্ট মোমেন্টগুলো দেখেছিলেন, যখন আপনি বিশেষ করে ব্রাদার্সের হয়ে আপনি যখন
চ্যাম্পিয়ন হয়েছিলেন, বা আপনি আবাহনের সেই গ্লোরি ডেজগুলোতে আপনার সেই স্বর্ণালী যুগটা দেখেছেন যখন লিগেও মানুষ আসতো, পরবর্তীতে লিগ থেকেও মানুষজন মুখ ফিরে না। আমরা সেই বাংলাদেশের ফুটবল লিগের বর্তমান যে হালচাল এবং স্ট্রাকচার সেগুলো নিয়ে কথা বলবো। আরও কিছুটা আলোচনা বাকি আছে অবশ্যই, তবে আরেকটা বিরতির সময় হয়ে গিয়েছে, বিরতিতে যেতেই হচ্ছে। এখন মাঠে নিয়ে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন মাঠে। আমাদের সঙ্গে আলোচনার জন্য আছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। মামুনুল ভাই, আমরা ফুটবল লিগ নিয়ে আলাপ করছি, আরেকটা লিগ শুরু হচ্ছে। একটা সিনারিও কল্পনা করতে দিই আমি আপনাকে। ধরেন আপনাকে এখন বাফুফের যে লিগ কমিটিটা দেওয়া হলো, সেটার অর্গানাইজিং মেম্বার করা হলো, এবং আপনাকে বলা হলো যে আপনি বাংলাদেশের লিগে ফুটবল লিগের যে সিনারিওটা আছে সেটা আপনি চেঞ্জ করার মতো অথরিটি আপনাকে দেওয়া হলো। কোন তিনটা জিনিস আপনি চেঞ্জ করবেন? ফার্স্ট একটা হলো আপনার ডাটাটা, এটা টাফ জব, এটা ইজি জব না। আপনি যে জিনিসটা আমাকে এখন বলতেছেন এটা আসলে বসেই এক জায়গা থেকে বলে বুঝাইতে পারবো না। প্রবলেম তো অনেক জায়গায়, প্রবলেম তো অনেক জায়গায়। আপনি যখন এক জায়গায় হাত দিবেন আরেক জায়গায় প্রবলেম স্টার্ট হবে, ওই জায়গায় হাত দিলে আরেক জায়গায় প্রবলেম স্টার্ট হবে। ফার্স্ট ওয়ান হচ্ছে আপনার ডেটগুলি ঠিক করা। আমার এই সময় লিগ স্টার্ট হবে, এই সময় লিগ স্টার্ট হবে, আমার এত তারিখ দল বদলের উইন্ডো ক্লোজ হবে, তার আগে আমার ক্লাবগুলি যে প্রবলেম আছে ফিফার সঙ্গে বা এফসির সঙ্গে, ওই প্রবলেমগুলি সলভ করে এই তারিখের মধ্যে সব ক্লিয়ার হয়ে যেতে হবে। না পারলে এখানে স্টপ। তাহলে আপনার যখনই স্টপ করবেন তখনই অন্য ক্লাবগুলির অবজেকশন দেওয়া শুরু হয়ে যাবে। আপনি কথা বুঝছেন? যখন আপনি তাকে সুযোগ দিবেন, অন্য ক্লাবরা বলবে যে অন্য ক্লাবকে সুযোগ দিচ্ছে, প্রবলেম স্টার্ট হচ্ছে। এটা হলো ফার্স্ট ইস্যু। সেকেন্ড ইস্যু হচ্ছে আমাদের লিগে আমাদের দেশি প্লেয়ারদের খেলার সুযোগটা, যেমন আপনার ফরেন 2টা কোটা, ঠিক আছে, দেশি বিদেশি ফরেন 2টা কোটা, আমি ধরলাম এশিয়ার কোটা 2টা, ঠিক আছে, 4টা ধরলেন, 4টা করলেন, কিন্তু এখন তো 8টা খেলবে, 7টা খেলবে, তখন এই প্রবলেম আমাদের দেশি প্লেয়ারের ইয়ং একটা জেনারেশনের ওখানে খেলাটা স্টপ হয়ে গেল। এই জিনিসটা নর্মালি। থার্ড হচ্ছে আপনার ক্লাবগুলির মাঠগুলি ঠিক করা, এবং আমাদের খেলা চলাকালীন সময়, লিগের খেলা চালানোর সময় ফিফা উইন্ডো ম্যাচের, ফিফার ন্যাশনাল টিমের কোনো খেলা জানি ক্ল্যাশ না হয়, আর প্রপার ওয়েতে জানি আমাদের প্লেয়াররা ইনজুরি মুক্ত থাকে। তাই আমাদের ইনজুরি মুক্ত থাকলে আমার মাঠগুলি এবং ক্লাবের দিকেও আমার চিন্তা করতে হবে, যদি আমি অনেক দূরে খেলা দিই তাহলে যাওয়া আসার এক্সপেন্স থাকতে পারে। আমরা যদি ঢাকার অ্যারাউন্ডে খুঁজি স্টেডিয়াম, অনেকগুলি স্টেডিয়াম পাবেন, মুন্সিগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ, ঢাকা স্টেডিয়াম, আপনার বসুন্ধরা এরিনা, কয়টা পাইছেন? 4টা পাইছেন। এরকম নারায়ণগঞ্জ, আপনি রেডি করেন, আপনাকে ন্যাশনাল ক্রীড়া পরিষদের প্রেশার ক্রিয়েট করেন, বুঝান তাদেরকে, প্রেশার না, তাদেরকে বুঝান এই স্টেডিয়ামটা আমাদের রেডি করে দেন। তাহলে আমরা নারায়ণগঞ্জে তো কাছে, আপনি ডেতে খেলা, তাহলে আপনার ক্লাবগুলির উপর ওই প্রেশারটা পড়ে না, আর্থিক প্রেশারটা পড়ে না। আপনি যখনই যাবেন 1-2 লাখ টাকা, আপনার 2.5 লাখ টাকা এক্সপেন্স যাচ্ছে, তাহলে ওইটা কমে আসা। তাহলে আপনাকে ফার্স্ট আপনার স্ট্রাকচারটা, স্টেডিয়ামের স্ট্রাকচারটা রেডি করে দেওয়া, মাঠটা যে কার হোম হবে সে তারটা বেছে নিবে। তাহলে ওইটা করতে গেলে আপনার অনেক ধরনের প্রবলেম, ফার্স্টে আপনার প্রবলেম ফেস করবেন ডেট, এই ধরনের প্রবলেম আপনাকে স্টার্ট করবে, ক্লাবগুলি আপনাকে ডিস্টার্ব দেবে, নাহলে বিএফএফ। তাহলে আপনাকে যদি আপনি কড়াভাবে স্ট্রিক্টলি করতে যান তাহলে সবই সম্ভব। কারো দিকে আপনার না থেকে ডেটগুলি ফিক্সড করলেন, এখানে স্টপ হয়ে যাবে, সব কিছু সম্ভব, কিন্তু আপনাকে করতে হবে। এখন লিগ কমিটির চেয়ারম্যান, এখন এটাও জানি না, লিগ কমিটির মেম্বার আছে, ওনারা ভালোভাবে চালাচ্ছে, ওনারা তো চালাচ্ছে না, ওনাদের যতটুকু অ্যাবিলিটি ততটুকুই ওনারা ট্রাই করতেছে, তার থেকে বেশি সুন্দর করার। এখন অনেক সময় বাধা হয়ে দাঁড়ায়, খেলা বাধা হয়ে দাঁড়ায়, দেশের পরিবেশ পরিস্থিতি বাধা হয়ে যায়, দেশের যে কোনো সময় প্রবলেম হলে খেলা বন্ধ হতে হয়। সব কিছু মিলে আপনাকে এই জায়গাগুলিতে আমাদের দেশে আসলে ওইভাবে স্ট্রাকচার রেডি করে দেওয়া, পুলিশ প্রশাসনের হেল্প নেওয়া, এই যে প্লেয়াররা ঢাকার বাইরে যাচ্ছে তাদের সেফটি ইস্যু করা, এগুলো যদি আপনি সুন্দরভাবে একটা স্ট্রাকচার রেডি করতে পারেন, একটা বার যদি আপনি চালাইতে পারেন, আপনারগুলি নর্মালি অন্যগুলি ইজিলি চলে যাবে। মামুন ভাই, আমি আমার নিজের স্মৃতিচারণের একটা অংশ দিয়ে শেষ করতে চাই আজকে এখন মাঠে। আমি 2009 সালে যখন সুপার কাপ ফাইনাল হচ্ছিল, সেই সময়টা আমরা সিলেট গিয়েছিলাম, আমি আমার পারিবারিক একটা ট্যুরের মতো, এবং সেই দিন আমি দেখেছিলাম শুধুমাত্র খেলা দেখার জন্য পর্যটন নগরী সিলেট সবকিছু বন্ধ হয়ে গিয়েছিল। বাংলাদেশের ফুটবলটা এখনও বোধ করে সেই জায়গাটা ধরে রাখে যখন ন্যাশনাল টিমের খেলা হয়, কিন্তু লিগগুলোতে যেটা হয়তোবা ফুটবলার তৈরির যে কারখানা, সেই লিগের অবস্থাটা হয়তো খুব একটা আমাদের জন্য আশাব্যঞ্জক না। এবং এখন আমরা যে কথাগুলো বলছি শুরুটাই বেশ গোলমেলে।
আই হোপ বাংলাদেশের ফুটবল লিগটা আবার সে আগের প্রাণ ফিরে পাবে এবং বাংলাদেশের ফুটবল লিগ যত দ্রুত প্রাণ ফিরে পাবে তত সম্ভবত বাংলাদেশের ফুটবলের জন্য উপকার হবে। মামুন ভাই, আপনাকে অনেক 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 ধন্যবাদ। অনেকগুলো আলোচনা করলাম, বিশেষ করে মাঠ নিয়ে যে আলোচনাগুলো আমরা করলাম, এবং আশা করি বাফুফে এবং জাতীয় ক্রীড়া পরিষদ তারা এই জিনিসগুলো নিয়ে আরও বেশি সচেতন হবে, ক্লাবগুলো আরও বেশি সচেতন হবে নিজেদের প্রফেশনালিজম ঠিক রাখার জন্য। সব মিলিয়ে ধন্যবাদ আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।